ছোটবেলার বাবা মার বকুনি খেয়ে আমরা কতবারই না মনে মনে ভেবেছি, ইস, আজকে যদি বাড়িতে কেউ না থাকতো তবে মন মতো যা খুশি তাই করতে পারতাম। ঠিক এমনই এক চিন্তা ছিল আমাদের আজকের মুভির হিরো ক্যাবিনের। সে মনে মনে দোয়া করেছিল একদিন সকালে ঘুম থেকে উঠে যেন বাড়িতে কাউকে আর না দেখে। 1990 সালে সে ফাটাফাটি কমেডি মুভি হোম অ্যালোনের গল্প আজ আপনাদেরকে শোনাবো। চোরদের উপর ক্যাবিনের একের পর এক বুদ্ধি দেখে আপনি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবেন। তো চলুন আসল কাহিনী শুরু করা যাক। গল্পের হিরো এই পিচ্চি ছেলেটার নাম ক্যাবিন। সে তার বিশাল বড় পরিবারের সাথে আমেরিকার এক শহরে থাকে। সামনে ক্রিসমাস, তাই তাদের পুরো গোষ্ঠী মিলে ঠিক করলো এবার ছুটিতে প্যারিসে ঘুরতে যাবে। এখন বোঝেনি তো, 5 ভাই বোন আর এক গাদা আত্মীয় স্বজন যখন একসাথে যাওয়ার প্ল্যান করে তখন বাড়ির অবস্থা কি হয়। সবাই যা যা ব্যাগ গোছাচ্ছে আর বাচ্চারা প্ল্যান করা নিয়ে মহা ব্যস্ত এবং এক্সাইটেড। এরই মধ্যে ক্যাবিনের বোন তাকে ভয় দেখিয়ে বলল, ক্যাবিন, তোকে কিন্তু এবার ফুলারের সাথে ঘুমাতে হবে। ফুলার হলো ক্যাবিনের এক কাজিন, যে কিনা রাতের বেলা ঘুমের ঘরে বিছানা বিছিয়ে ফেলে। ক্যাবিন তো এটা শুনে পুরাই খেপে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, আমি এই বাড়ির ছোট বলে সবাই কেন আমার সাথে এমন করবে? কবে যে আমি অনেক বড় হব আর একাই থাকবো। ইস, দিনগুলো কতই না মজা হবে। আসলে আমরা যখন ছোট থাকি তখন বড় হওয়ার জন্য পাগল হয়ে যাই, আর যখন বড় হই তখন বুঝি ছোটবেলা কতই না মজার ছিল। যাই হোক, কেবিন তখন তার বড় ভাই বাজের কাছে গিয়ে বলল, ভাইয়া, আজকে রাতে কি তোমার সাথে ঘুমানো যায়? বাস তখন উল্টো ঝাড়ি দিয়ে বলল, ভাগ এখান থেকে পিচ্চি শয়তান, তোর মতো ফাজিলকে আমি আমার ধারে কাছে ঘেঁষতে দেব না। ঠিক তখনই তাদের বাড়িতে একজন পুলিশ অফিসার এলো। সে এসে ক্যাবিনের বাবাকে সাবধান করে বলল, আপনারা যেহেতু সবাই বাড়ির বাইরে যাচ্ছেন তাই একটু সাবধানে থাকবেন। ইদানিং এই এলাকায় চুরি উপদ্রব খুব বেড়েছে। তবে এই পুলিশটাকে কিন্তু আপনারা একটু চিনে রাখবেন, পরে একে নিয়ে বড় একটা টুইস্ট আছে। সেদিন রাতে সবাই মিলে মহা আনন্দে পিৎজা অর্ডার করলো, কিন্তু কেবিনের কপালটাই খারাপ। পরিবারের সবাই যখন পিৎজার উপর ঝাঁপিয়ে পড়লো, কেবিন দেখলো তার পছন্দের চিজ পিৎজাটাই কে যেন আগেই সাবার করে দিয়েছে। কেবিন খুঁজতে খুঁজতে দেখলো তার বড় ভাই বাজ আয়েশ করে সেই পিৎজাটাই চেবোচ্ছে। কেবিন জিজ্ঞেস করাতে বাজ একটা পচা হাসি দিয়ে বলল, তোর পিৎজা তো আমার পেটে, এখন চাইলে আমি ওটাকে বের করে দিতে পারি, তুই নিয়ে খেয়ে নিস। কি পচা কথা! এই কথা শুনে কান্না মাথা গরম হয়। কেবিন জোরে বাজের উপর ঝাঁপিয়ে পড়ল, আর অমনি ডাইনিং টেবিলে রাখা সব কোল্ড ড্রিঙ্কস আর খাবার উল্টো হয়ে এলাহি কাণ্ড। মুহূর্তের মধ্যে ঘরটা যেন রণক্ষেত্র হয়ে গেল, আর বরাবরের মতো সব দোষ গিয়ে পড়লো কার উপর? সে বাড়ির ছোট্ট ছেলে কেবিনের উপর। আসলে বাড়ির ছোটদের কপালটাই এমন, কিছু হলেই তাদের দোষ। আরে, আমার ছোট ভাই বোনের জন্য সত্যি খুব মায়া হচ্ছে। মা রেগে গিয়ে কেবিনকে টেনে হিস্টে 3 তলার এক অন্ধকার ঘরে বন্দি করে রাখলেন। কেবিন তখন অভিমানে গাল ফুলিয়ে বলল, মা, তোমরা সবাই পচা, আমি আর এই পরিবারে একদম থাকতে চাই না। আমি একলা থাকতে খুব বেশি ভালোবাসি। সে মনে মনে দোয়া করতে লাগলো, ইস, কাল সকালে উঠে যদি দেখতাম এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই, তবে কে না মজাই হতো। এই দোয়া করতে করতে বেচারা ঘুমিয়ে পড়ল। ওদিকে রাতে প্রচন্ড ঝড়ে কারেন্ট চলে যাওয়ার কারণে কারও অ্যালার্ম ঘড়ি আর বাজলো না। সকালে যখন সবার ঘুম ভাঙলো তখন দেখে 8টা বেজে গেছে। তাদের ফ্লাইট ধরার আর মাত্র কয়েক মিনিট বাকি। শুরু হলো পাগলাটে দৌড়ঝাঁপ। যে যার মতো কাপড় ব্যাগ গুছিয়ে প্যান্ট উল্টাপাল্টা করে এয়ারপোর্টের গাড়িতে উঠে পড়লো। তাড়াহুড়া করে তারা প্লেনে উঠলো ঠিকই, কিন্তু মস্ত বড় একটা ভুল করে বসলো। তারা ভুলেই গেল যে 3 তলার ঘরে একটা ছোট্ট ছেলে একা নাক ডেকে ঘুমাচ্ছে। এদিকে বেচারা কেবিন ঘুম থেকে উঠে আয়েশ করে সবাইকে খুঁজতে লাগলো। সে দেখলো পুরো বাড়ি একদম খালি, কেউ কোথাও নেই। সে এক এক করে বাড়ির সব রুম খুঁজলো, কিন্তু কাউকেই পেল না। দৌড়ে নিচে গিয়ে গ্যারেজে দেখলো গাড়ি দুটো ঠিকঠাক ওখানেই দাঁড়িয়ে আছে। কেবিন তখন মনে মনে ভাবলো, যাক, ওরা এখনো এয়ারপোর্টে পৌঁছায়নি, নিশ্চয়ই আশেপাশে আছে। ঘরে ফিরে কেবিন মনে করতে লাগলো পরিবারের সবাই তার সাথে কেমন খিটখিটে ব্যবহার করত। ঠিক তখনই তার মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠলো। সে মনে মনে ভাবতে লাগলো, হে হে, আমি তো আমার পরিবারকে জাদুর মতো উধাও করে দিয়েছি। এই খুশিতে সে খাটের উপর গিয়ে লাফালাফি করতে শুরু করলো। পুরো বাড়ি জুড়ে সে একা একা চিৎকার করে বলতে লাগলো, ইয়াহু, আজ থেকে আমি মুক্ত, আমাকে আর কেউ জ্বালাতে পারবে না, বকা দিতে পারবে না। এরপর সে চুপি চুপি তার বড় ভাই বাজের গোপন ট্রাঙ্ক খুলে ফেললো। সেখানে রাখা সব প্লেবয় ম্যাগাজিনগুলো দেখতে দেখতে সে বলল, ইস, কি
পচা আর গরিব মানুষ ওরা, কারো গায়ে কোনো জামা কাপড় নেই। বুঝতেই পারছেন পুস্কি কেবিনের চোখে ওগুলো কেমন লাগছিল। একটু পরে বাজের গার্লফ্রেন্ডের একটা ছবি পেয়ে গেল, ওটা হাতে নিয়ে সে নাক ছিটকে পড়ল, বাস তোর গার্লফ্রেন্ড দেখতে তো খুবই বাজে। এরপর সে চিৎকার করে বলতে লাগলো, বাস এদিকে আয়, দেখে যা, আমি তোর ট্রাঙ্কের সব গোপন রাখা জিনিসগুলো দেখে ফেলছি। এরপর মনে সুখে সে পপকর্ন খেতে খেতে টিভি দেখতে শুরু করলো। যাই হোক, আসল গল্পে ফিরে আসি। প্লেন যখন আকাশে উঠছে, হঠাৎ কেবিনের মায়ের মনে পড়ল, হায় রে, গতকাল রাতে তো কেবিনকে 3 তলার ঘরে বন্দি করে রেখে এসেছিলাম, আসার সময় তো ওকে নিয়ে আসিনি, কি আর করা, এখন তো অনেক দেরি হয়ে গেছে। রাতের বেলা দুই চোর তাদের গাড়িতে বসে বলতে লাগলো, এই বাড়ির মানুষজন এখন সবাই প্যারিস ঘুরতে গেছে, বাড়ি এখন পুরা খালি। কি আপনারা চিনতে পারছেন তো, এই চোরটাই কিন্তু পুলিশ সেজে ক্যাবিনের বাড়িতে সব তন্ন তন্ন করে দেখে গিয়েছিল। যাই হোক, চোররা যখন চুপি চুপি ক্যাবিনের বাড়িতে দরজায় হানা দিল, তখনই ক্যাবিনের ঘুমটা ভেঙে গেল। সে জানালা দিয়ে চোরদের দেখে এক বুদ্ধি খাটালো, চটপট ঘরের সব লাইট জ্বালিয়ে দিল। চোররা তো পুরো থতমত খেয়ে গেল। তারা ভাবলো, আরে বাড়িতে তো এখনো মানুষ আছে, ভয়ে তারা ওখান থেকে চম্পট দিল। ওদিকে ক্যাবিন তখন ভয়ে খাটে লেপ মুড়ি দিয়ে কাঁপছে। একটু পর যখন দেখলো চোররা চলে গেছে, তখন ক্যাবিন বুকের সাহস নিয়ে বাইরে এসে হিরোর মতো চিল্লায়ে বলতে লাগলো, কই রে তোরা, চোরের দল, সামনে আয়, সাহস থাকলে আমার সাথে লড়তে আয়। ঠিক তখনই তার সামনে উদয় হলো পাশের বাড়ির সেই রহস্যময় বুড়ো লোকটা, যার হাতে বিশাল বড় এক বরফ স্মরণের বেলচা। তাকে দেখে ক্যাবিনের সব হিরোগিরি শেষ। এক দৌড়ে ঘরের ভিতর ঢুকে সে আবার ল্যাপ মুড়ি দিয়ে লুকিয়ে পড়লো। এদিকে ক্যাবিনের মা প্যারিসে নেমে অস্থির হয়ে টেলিফোন বুথ থেকে বারবার বাড়িতে কল দিচ্ছেন, কিন্তু ঝড়ে তার ছিঁড়ে যাওয়ায় কোনোভাবে ক্যাবিনের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। উপায় না পেয়ে তারা পুলিশকে খবর দিল। একজন পুলিশ অফিসার ক্যাবিনের বাড়ির দরজায় নক করলো, কিন্তু ক্যাবিন ভাবলো নিশ্চয়ই সে চোরগুলো আবার এসেছে। সে ভয়ে টু শব্দটা পর্যন্ত করলো না। আসলে মায়ের মন কি আর এত সহজে শান্ত হয়? কেবিনের মা এয়ারপোর্টের ঠায় বসে রইলেন। যদি কোনো একটা ফ্লাইট ফাঁকা পাওয়া যায়, তবে তিনি এক দৌড়ে বাড়ির দিকে রওনা দেবেন। ওদিকে আমাদের হিরো ক্যাবিনের কিন্তু কোনো হেলদোল নেই। সে একা বাড়িতে বড়দের মতো দামি পারফিউম, শ্যাম্পু আর কন্ডিশনার মেখে একদম ফিটফাট হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে সে আফসোস করে বলল, ইসরে, আমি তো সকালে ব্রাশ করতে ভুলে গেছি। কোনো সমস্যা নেই, বাজেট জমানোর টাকা দিয়ে একটা নতুন ব্রাশ কিনে নেব। এরপর আমাদের হিরো ক্যাবিন একদম ফিটফাট হয়ে পাড়ায় নতুন আসা জামাইয়ের মতো সেজে গুজে বাজেট জমানোর টাকা হাতাতে গেল। কিন্তু কেবিন তো সাইজে ছোট, তাই উঁচুতে রাখা টাকার বাক্স নাগাল পাচ্ছিল না। যেই না সে কাঠের তাকে পা দিয়ে টাকা নামাতে গেল, অমনি ধপাস, সব ভেঙে চুরমার হয়ে নিচে পড়লো। আর সেই সাথে অ্যাকুরিয়ামে রাখা বিশাল এক মাকড়সার খাঁচা ভেঙে জ্যান্ত বেড়ে হয়ে এলো। ওদিকে দুই চোর তখন পাশের বাড়িতে চুরি করতে ব্যস্ত। ঠিক তখনই সেখানে একটা টেলিফোনে ভয়েস মেসেজ ভেসে উঠলো। কেবিনের বাবা প্যারিস থেকে ফোন করে বলছেন, হ্যালো, আমরা প্যারিসে পৌঁছে গেছি, এটা আমাদের নতুন নাম্বার। ব্যাস, চোরগুলো বুঝে গেল যে ওই বাড়িতে আসলে কোনো মানুষ নেই। তারা কাল রাতে শুধু শুধু ভয় পেয়েছিল। কেবিন তখন পাড়ার এক দোকানে ব্রাশ কিনতে গেল, কিন্তু যখন দোকানদারের কাছে ব্রাশের দাম জিজ্ঞেস করতে যাবে, অমনি দেখলো সে ভয়ঙ্কর প্রতিবেশী বুড়ো লোকটার দোকানেই ঢুকেছে। কেবিন ওনাকে দেখে যান হাতে নিয়ে এক দৌড় দিল, কিন্তু দোকানদার ভাবলো কেবিন বুঝি কিছু চুরি করে পালাচ্ছে। শুরু হলো চেঁচামেচি, চোর চোর, ধর ধর। একজন পুলিশ তো কেবিনের পিছু পিছু দৌড়াতে শুরু করলো। তবে আমাদের কেবিন কিন্তু এত কাঁচা নয়। সবার চোখ ফাঁকি দিয়ে সে ঠিকই পিচ্ছিল রাস্তা দিয়ে চম্পট দিল। পালানোর সময় কেবিন হঠাৎ এক গাড়ির সামনে গিয়ে পড়ল, আর গাড়িতে ছিল সেই দুটো চোর। একজন চোর আবার দাঁত বের করে কেবিনকে বলল, ম্যারি ক্রিসমাস কিড। কেবিন তখন ওই চোরটার একটা সোনালি দাঁত দেখেই বুঝে ফেলল, আরে এরা তো কাল রাতে আমাদের বাড়িতে হানা দিয়েছিল। চোরগুলো তখন কেবিনের পিছু নিল, কিন্তু কেবিন তো মহা চালাক। সে নিজের বাড়ির দিকে না গিয়ে সোজা এক চার্চের সামনে গিয়ে লুকালো। চোরগুলো তখন নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, আরে আমরা চোর হতে পারি, কিন্তু আমরা তো নীতিবান চোর, চার্চের ভেতরে গিয়ে ঝামেলা করা ঠিক হবে না। এদিকে বাড়ি ফেরার সময় কেবিন গস গস করে বলতে লাগলো, খালি একবার আজকে রাতে আমাদের বাড়িতে আয়, তোদেরকে মেরে একদম আলু ভর্তা বানিয়ে ফেলবো। যথারীতি রাতের বেলা সে দুই চোর আবার কেবিনের বাড়ির সামনে এসে হাজির, কিন্তু জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তারা তো দেখলো পুরো বাড়িতে এলাহি কাণ্ড।
এক গাদা মানুষ নাকি নাচানাচি আর পার্টি করছে। আসলে আমাদের পিচ্চি কেবিন ঘরের ভিতরে সব পুতুল আর ডলগুলোর গায়ে তা বেঁধে এমনভাবে নাচাচ্ছে যে বাইরে থেকে মনে হচ্ছিল ভেতরে বিশাল মেলা বসেছে। চোরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চলো ভাই, ভালোই ভালো এখান থেকে কেটে পড়ি, কেউ দেখে ফেললে আজ আবার কপালে উত্তম মাধ্যম প্যাদানি আছে। তারা তো লেজ গুটিয়ে ওখান থেকে চম্পট দিল। এদিকে এয়ারপোর্টে কেবিনের ভাই বোনেরা তার জন্য একটু টেনশন করলেও বড় ভাই বাস তো এখনো সেই শয়তানি রয়ে গেছে। সে তার বোনকে বলল, আরে ধুর, চিন্তা করিস না, পিচ্চিটা একবার একলা থেকে একটু উচিত শিক্ষা পাক, বুঝুক দুনিয়াটা অনেক কঠিন। কিন্তু ক্যাবিনের ওসব দিকে তো কোনো খেয়ালই নেই। সে তো আছে বিন্দাস মুডে। বাজেট জমানোর টাকা খরচ করে সে নিজের পছন্দের এক বিশাল চিজ অর্ডার করলো। পিৎজা ডেলিভারি বয় যখন বাড়ির সামনে এলো, কেবিন ভেতর থেকে টিভির সাউন্ড এমন ভাবে বাড়িয়ে দিল যে মনে হচ্ছিল ভেতরে কেউ সত্যিকারে মারপিট আর গোলাগুলি করছে। বেচারা ডেলিভারি বয় যার হাতে নিয়ে পিৎজা রেখে ওখান থেকে ভোদর। কেবিন তখন পিৎজাটা হাতে নিয়ে আশ করে বলল, আহ, আজকে পুরোটা আমি একাই সাবার করব। যাই হোক, আসলে মায়ের মন কি আর এত সহজে শান্ত হয়? কেবিনের মা এয়ারপোর্টে ঠায় বসে রইলেন। যদি কোনো একটা ফ্লাইট ফাঁকা পাওয়া যায় তবেই তিনি এক দৌড়ে বাড়ির দিকে রওনা দেবেন। ওদিকে রাতে কেবিন তার ফ্যামিলির ফটোটা বুকে জড়িয়ে ধরে একদম ইমোশনাল হয়ে পড়ল। সে মনে মনে বলতে লাগলো, আব্বু আম্মু তোমরা কোথায়, প্লিজ ফিরে আসো, আমি কথা দিচ্ছি আর কখনো দুষ্টুমি করব না, তোমাদের অনেক মিস করছি। পরদিন সকালে সে একদম পরিপাটি হয়ে সুপার শপে কেনাকাটা করতে গেল। ওখানকার এক সুন্দরী কর্মচারী তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি বাবু, এত জিনিস কার জন্য কিনছো? তুমি কি একা একা এসেছো? কেবিন একদম স্মার্টলি উত্তর দিল, আরে ম্যাডাম, আপনার কি মনে হয় আমি কি কচি খোকা নাকি? আমার মা তো বাইরে গাড়িতে অপেক্ষা করছে। মেয়েটি তখন হাসি মুখে তাকে পরিবারের কথা জিজ্ঞাসা করলো। কেবিন গম্ভীর হয়ে বলে দিল, সরি ম্যাডাম, আমি অপরিচিত মানুষকে আমাদের বাড়ির কোনো গোপন কথা বলি না। বুঝুন ঠেলা, 8 বছরের বাচ্চার কি তেজ। কেনাকাটা শেষ করে আমাদের পিচ্চি হিরো কেবিন মনের সুখে বাড়ি ফিরে এলো। ওদিকে সেই দুই চোর আবার এসে হাজির। তারা বলাবলি করতে লাগলো, আরে ভাই, এখন তো মনে হচ্ছে বাড়িটা পুরো ফাঁকা, কিন্তু কাল রাতে তো দেখলাম ভেতরে বিশাল পার্টি চলছে, কাহিনী কি? সন্দেহ দূর করতে এক চোর পা টিপে টিপে জানালার কাছে উকি দিয়ে দেখতে গেল। কেবিন তো আগে থেকেই ওস্তাদ, সে বুঝে গেল চোরগুলো আবার এসেছে। সে ঝটপট টিভির সাউন্ড বাড়িয়ে দিয়ে সে ফানি গ্যাংস্টার মুভিটা ছেড়ে দিল। টিভিতে তখন ভিলেন চিল্লায় বলছে, ওরে বাটপার, আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি এখান থেকে না কেটে পড়িস তবে বন্দুকের সব কটা গুলি তোর বুকে ভরে দিব। 1 2 3 4। চোর তো ভেবেছিল বাড়ির ভেতর থেকে কেউ তাকে এই হুমকি দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে কেবিন কয়েকটা পটকা ফাটিয়ে দিল। গোলাগুলির আওয়াজ শুনে চোরটা ভয়ে আচার বিচার খেয়ে যান হাতি নিয়ে দৌড় দিল। যখন সে ধপাস করে গাড়িতে আচার খেয়ে পড়লো, অন্য চোরটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি রে, কুত্তায় দাওয়া দিছে নাকি? এমন করে দৌড়াচ্ছিস কেন? চোরটা হাঁপাতে হাঁপাতে বলল, আরে ভাই বলিস না, বাড়ির ভেতর তো একজন আরেকজনকে গুলি করে একদম ঝাঁঝা করে দিতেছে। তবে চোরগুলো কিন্তু দমবার পাত্র নয়। অন্য চোরটা বুদ্ধি দিল, যেহেতু গোলাগুলি হয়েছে পুলিশ তো আসবেই, চলো আমরা সাক্ষ্য দেওয়ার বাহানায় বাড়ির ভেতরে ঢুকে দেখে আসি আসলে কাহিনী কি। এদিকে ক্যাবিনের মা প্যারিস থেকে বিমানে করে এক এয়ারপোর্টে এসে নামলেন, কিন্তু সেখান থেকেও তাদের বাড়ি অনেক দূর, কোনো ফ্লাইট খালি নেই, কেউ তাকে সাহায্যও করছে না। ঠিক সেই সময় এক ব্যান্ড দলের লিডার এসে বললেন, ম্যাম, টেনশন করবেন না, আমরা ওই এলাকাতেই যাচ্ছি, আমাদের সাথে চলুন, আপনাকে পৌঁছে দেব। মায়ের মনে তখন একটু স্বস্তি ফিরে আসলো। কিছুক্ষণ পর কেবিন বাইরে এলো একটা ক্রিসমাস ট্রি কাটার জন্য, আর ঠিক তখনই চোরগুলো তাকে দেখে ফেললো। একজন চোর তো মাথায় হাত দিয়ে বলল, আরে ভাই, আমরা কি এতক্ষণে দুধের বাচ্চার কাছে নাকানি চুবানি খাচ্ছিলাম? তারা জানালা দিয়ে দেখলো কেবিন একা একা ঘর সাজাচ্ছে। ব্যাস, তারা প্ল্যান করে ফেললো, আজ রাত ঠিক 9টায় এই বাড়িতেই হানা দিব। কেবিন কিন্তু সব শুনে ফেলেছে। সে সোজা চলে গেল পাড়ার চার্চে একটু দোয়া করতে। সেখানে তার দেখা হলো সেই ভয়ঙ্কর প্রতিবেশী দাদুর সাথে। কিন্তু শুরুতে কেবিন ভয়ে কুঁকড়ে গেলেও দাদু কিন্তু তার সাথে খুব ভালো ব্যবহার করলেন। তিনি কেবিনকে একটা দারুণ কথা বললেন,
শোনো দাদু ভাই, ভয়কে জয় করতে না পারলে জীবনে বড় হওয়া যায় না। দাদুর সাথে কেবিনের দারুণ একটা বন্ধুত্ব হয়ে গেল। কেবিন তখন মনে মনে বলল, দাঁড়া চোরের দল, আজ রাতে তোদের এই বাচ্চার পাওয়ার দেখাবো। বাড়ি ফিরে আমাদের হিরো কেবিন কোমরে গামছা বেঁধে নেমে পড়লো। সে বলতে লাগলো, এটা আমার বাড়ি আর এটা বাঁচানোর দায়িত্ব আমার। পিচ্চি হলে কি হবে, বুদ্ধিতে তো সে জম। সে সিঁড়িতে এক গাদা তেল ঢেলে রাখলো, দরজায় হ্যান্ডেলে হিটার লাগিয়ে ওটা লাল করে রাখলো, আর যেখানে সেখানে পেরেক পুঁতে রাখলো। এই পিচ্চি বাচ্চার বুদ্ধি দেখে আপনার কি মনে হচ্ছে, সে কি পারবে চোরদের আটকাতে? ঝটপট কমেন্ট করে জানান তো। রাত ঠিক 9টা, দুই চোর বাড়ির সামনে এসে কলিং বেল টিপে পড়ল। ওরে পিচ্চি সোনা, আমরা জানি তুই ভেতরে একাই আছিস, ভালোই ভালোই দরজা খুলে দে, না হলে আজ তোর খবর আছে। কেবিন তখন জানালা দিয়ে তার খেলনা বন্ধুকে নল বের করে বড় চোরটার একদম পার্সোনাল ব্যাংক অর্থাৎ স্পর্শকাতর জায়গায় সজোরে এক শট দিল। চোর বেচারা তো ওখানেই কাত। সে তার ভবিষ্যৎ সম্পত্তি ধরে চিৎকার করে বলতে লাগলো, ওরে বাবারে, মরে গেলাম রে, আমি তো গেলাম রে, আমার সব শেষ হয়ে গেল রে। সে তখন রাগে ফুঁসতে ফুঁসতে তার পাটনা চোরকে বলল, যা ওই পিচ্চিটাকে আজ জ্যান্ত চিবিয়ে খাবো। অর্ডারের সাথে সাথে ওই চেলা চোরটা যখন দরজায় একটা ফুটো দিয়ে কৌতূহলী হয়ে মাথা ঢুকালো, কেবিন অমনি ওত পেতে থেকে তার কপালে কষে এক থাপ্পড় লাগিয়ে 12টা বাজিয়ে দিল। যন্ত্রণায় ছটফট করতে করতে চোরটা রেগে বেগে চিৎকার করে উঠল, এসব লুকোচুরি আর সহ্য হচ্ছে না, তুই বেসমেন্ট দিয়ে ঢোক আর আমি মেন দরজা দিয়ে ঢুকছি। কিন্তু যেই না সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেল, অমনি কেবিনের পাতা ফাঁদে তেলের উপর পা পিছলে চিৎপটাং হয়ে বিশাল এক আছাড় খেলো। তার হাড়গোড় ভাঙার শব্দে পুরো বাড়িতে যেন প্রতিধ্বনি খেলো। ওদিকে বেসমেন্টের সিঁড়ি দিয়ে ঢুকতে গিয়ে অন্য চোরটা খেলো এক বিশাল আছাড়। কোনো মতে অন্ধকার হাতড়ে ভেতরে ঢুকে সে যেই না লাইটের সুইচটা টান দিল, অমনি ওপর থেকে একটা ভারী গরম ইস্ত্রি এসে তার নাকে মুখে বাপের নাম লিখে দিল। বেচারা ব্যথায় কুকড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে সেখানে আবার ছিল গরম আলকাতরা। পা রাখতে চ্যাত করে তার চামড়া পুরো কয়লা হয়ে গেল। এদিকে বড় চোরটা কোনো মতে কষ্ট করে মেন দরজার কাছে পৌঁছালো, কিন্তু যেই সে দরজার হ্যান্ডেলে হাত দিল, ওরে বাবা, হিটারের গরমে হ্যান্ডেল পুরো তখন লাল হয়ে আছে। হাত দেওয়ার সাথে সাথে তার হাতের তালুতে দরজার নকশার একটা মানচিত্র আঁকা হয়ে গেল। রাগে গড়গড় করতে করতে সে অন্য একটা দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু ঢোকার সাথে সাথে এক আগুনের শিখা এসে তার মাথায় আগুন লাগিয়ে দিল। চোরটা তখন আ করে চিৎকার দিয়ে দৌড়ে বরফে স্তূপে মাথা গুঁজে দিল। উঠে এসে দেখে তার মাথার সব চুল পুড়ে একদম ন্যাড়াবেল হয়ে আছে। কেবিন ভেতর থেকে এসব দেখছিল আর মজায় হাততালি দিচ্ছিল। চোররা তখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিল্লায়ে বলতে লাগলো, ওই পিচ্চি শয়তান, কই তুই, আজ তোকে জ্যান্ত চিবিয়ে খাবো। কেবিন তখন মাসুম বাচ্চার মতো অ্যাক্টিং করে বলল, আঙ্কেল, আমি তো খুব ভয় পাচ্ছি, পারলে আমাকে ভেতর থেকে নিয়ে যাও না। যেই চোরটা ভেতরে পা রাখলো, অমনি তার মুখে লাগলো আঠা আর পায়ের সাথে দড়ি লেগে ফ্যানটা অন হয়ে গেল। ফ্যানের সাথে থাকা সব তুলো উঠতে উঠতে তার আঠালো মুখে এমনভাবে লেগে গেল যে তাকে দেখতে একটা বড়সড় মুরগির মতো লাগছিল। ওদিকে অন্য চোরটা জানালা দিয়ে ঢুকতে গিয়ে পা রাখলো বৈদ্যুতিক বাল্বের উপর। কাচের গুঁতোয় তার পায়ের তলা একদম শেষ। কিছুক্ষণ পর দুই চোর যখন অন্ধকার ঘরে একে অপরের মুখোমুখি হলো, হালুয়া টাইট হওয়ার কারণে তখন তারা কেউ কাউকে চিনতে পারছিল না। কেবিন তখন উপরতলা থেকে টিটকারি দিয়ে বলল, ওরে হারামির দল, আমি এখানে, পারলে উপরে আয়। চোর দুটো যেই না তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেল, অমনি মেঝেতে রাখা শত শত ছোট খেলনা গাড়ির উপরে পা পড়ল। ব্যাস, তেলের উপর কলার খোসা পড়লে যা হয়, আবারও ধপ্পাস করে আছাড় খেয়ে তারা সোজা নিচে। এরপর চোর দুটো যখন রাগে গজগজ করতে করতে কেবিনকে ধরতে গেল, কেবিন উপর থেকে সুতোয় বাঁধা রঙের কৌটা ছুঁড়ে মারল। সপাং করে ওটা গিয়ে লাগলো ছোট চোরটার মাথায়। বড় চোরটা জ্ঞান দিতে গিয়ে বলল, আরে গাধার বাচ্চা, দেখে চলতে পারিস না। কথা শেষ হতে না হতেই আরেকটা রঙের ডিব্বা এসে তার নিজের মাথায় একদম সিল মেরে দিল। দুই চোর তখন একে অপরের উপর থপাস করে আছাড় খেলো।
ছোট চোরটা অবাক হয়ে বলল, ভাই তোর সামনের একটা দাঁত নেই কেন? বড় চোরটা তখন হাউমাউ করে কেঁদে বলল, আরে বলিস না, চুরির টাকা দিয়ে শখ করে একটা সোনার দাঁত লাগিয়েছিলাম, এই পিচ্চি শয়তানটার জন্য সেটাও হারালাম, আজ আমি ওকে মেরেই ফেলবো। কেবিন তখন উপর থেকে পুলিশকে ফোন করে জানিয়ে দিল যে তাদের বাড়িতে ডাকাত পড়েছে। এরই মধ্যে ছোট চোরটা কোনো মতে কেবিনের পা ধরে ফেললো। কেবিন তখন তার তুরুপের তাস বের করলো। সে জ্যান্ত বিশাল মাকড়সাটা ওটা চোরটার মুখের উপর ছেড়ে দিতে সে ওরে বাবারে মারে বলে চিৎকার করতে লাগলো। মাকড়সাটা গিয়ে পড়লো অন্য চোরটার গায়ে। সে তখন একটা লোহার রড দিয়ে ওটাকে মারতে গিয়ে উল্টো নিজের বন্ধুর গায়ের উপর কোষ এক বাড়ি বসিয়ে দিল। ব্যথায় চোরটাও তখন কুকড়ে একদম শুটকি হয়ে গেল। কেবিন তখন এক রশি বেয়ে তার বাগানের ট্রি হাউসে চলে গেল। চোর দুটো ভেবেছিল কেবিন হয়তো ভয়ে পালিয়েছে, কিন্তু কেবিন ওখান থেকে টিটকারি দিয়ে বলল, ওই দামড়া ছাগলের দল, আমি এখানে, সাহস থাকলে এসে ধর। চোরদের তখন মাথায় রক্ত উঠে গেছে। তারা সে দড়ি বেয়ে যে না সামনের দিকে এগোতে লাগলো, কেবিন একটা কাঁচি বের করে মুচকি হেসে বলল, আরে আবুলের দল, আমারে কি এতই বোকা পেয়েছিস? এই নে তোদের রশি কেটে দিলাম। ব্যাস, দুই চোর আবার উপর থেকে ধপ্পাস করে নিচে। কেবিন দৌড়ে ঘরে ফিরলেও এবার কিন্তু চোরগুলো তাকে ধরে ফেললো। তারা বলল, সবসময় আমাদের বোকা বানাতে পারবি না পিচ্চি, আমাদের সাথে যা যা করেছিস এখন তার সুদে আসলে বদলা নেব। কেবিন তখন সত্যিই ভয় পেয়ে গেল, কিন্তু ঠিক তখনই হিরোর মতো এন্ট্রি নিলেন সেই প্রতিবেশী দাদু। তিনি তার বিশাল বেলচা দিয়ে দুই চোরকে বাড়ি মেরে অজ্ঞান করে কেবিনকে বাঁচিয়ে নিলেন। কিছুক্ষণ পর পুলিশ এসে সে দুই চোরকে ধরে ভ্যানে তুলে নিয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে কেবিন মন খারাপ করে তার মাকে খুঁজতে লাগলো। হঠাৎ দেখলো তার মা দৌড়ে এসে ঘরে ঢুকেছেন। কেবিন এক ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। তার কিছুক্ষণ পরে বাবা আর বাকি ভাই বোনেরাও চলে এলো। বাবা তখন মেঝেতে পড়ে থাকা সেই সোনার দাঁতটি দেখে অবাক হয়ে ভাবলেন, এটা এখানে কিভাবে আসলো। পরিবারে কেউই জানলো না যে এই ছোট্ট কেবিন একাই কিভাবে বীরের মতো লড়াই করে তাদের বাড়ি বাঁচিয়েছে। কেবিনের এই সাহসিকতার গল্প আপনাদের কেমন লাগলো? সত্যি বলছি, ছোট্ট মরিচের ঝাল কিন্তু অনেক বেশি। 1990 সালের এই কালজয়ী মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এর দ্বিতীয় পার্ট নিয়ে আমরা খুব দ্রুত হাজির হব। আপনারা কি দ্বিতীয় পার্ট দেখতে চান? তাহলে এখনই কমেন্ট করে জানান আমাদেরকে। আর ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।